আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই আজকের ক্লাসে। ঈদের পর প্রথম ক্লাস। তো সবাই কেমন আছেন একটু জানাবেন। একটু দেখে নেই যে সাউন্ড সব ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই আজকের ক্লাসে। ঈদের পর প্রথম ক্লাস। তো সবাই কেমন? ওকে, শোনা যাচ্ছে সবকিছু। যারা যারা ক্লাসে জয়েন করে ফেলছেন একটু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমি ততক্ষণে তোমাদের সবগুলো গ্রুপের মাঝে শেয়ার করে দেই, ফ্রি গ্রুপ যতগুলো রয়েছে এবং পেইড গ্রুপ যতগুলো রয়েছে। আমি তোমাদেরকে আজকে আমি চেষ্টা করব যে আমাদের ইংলিশে ওয়ানের নতুন যে সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাসটার একটা পূর্ণাঙ্গ আলোচনা করার। কারণ দেখেন, ইংরেজি নিয়ে অনেকেই টেনশনে রয়েছেন, অনেক চিন্তা ভাবনা, মানে কি হবে না হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার নিয়ে অনেকেই কিন্তু টেনশন করেন। বাট যতটা আপনি টেনশন করতেছেন অতটা টেনশন মনে হয় যে না করলেও চলবে। ঠিক আছে, অত টেনশনের কোনো প্রয়োজন নেই আপনি যত টেনশন করতেছেন। ঠিক আছে, জাস্ট ইংলিশের মতো সহজ ভাই বাংলাও না, এটা একটু মনে রাখবে শুধু। ঠিক আছে, ইংলিশের মতো কি বাংলাটাও সহজ নয়। ঠিক আছে, লাইভটা শুরু করতে করতে একটু লেট হয়ে গেল। ভাবছিলাম ইউটিউব ফেসবুক একসাথে নেব, বাট কোনো কারণে সম্ভব হয়নি, শুধু ফেসবুকে লাইভটা হচ্ছে আর কি। তো যাই হোক, আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, ততক্ষণে তোমরা জয়েন করো। যারা যারা জয়েন করছো সবাই একটু কমেন্ট করে ফেলবা ঝটপট, তোমরা যারা যারা জয়েন করছো। আমি দেখি যে তোমাদের আসলে ঈদের পর ক্লাসের মানে করার আগ্রহ কীরকম আছে। ডুয়েটিয়ানরা যারা মূলত আগস্টে, দেখো আমাদেরও কিন্তু পরীক্ষা আগস্টে শেষ হবে কিন্তু। আর এইবার যারা ডুয়েটে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা কিন্তু আগস্টে শুরু। আগস্টের কয় তারিখ এটা মনে নাই, হয়তো বা 10-15 তারিখের মধ্যে হতে পারে। তো আগস্টে পরীক্ষা শুরু, তারা কিন্তু ঈদের পরের দিন হয়তো বা অনেকেই আছে এমন যে গাজীপুরে ঈদ করছে, ঈদের দিন বাড়িও যায়নি, এরকমও কিন্তু ডেডিকেট স্টুডেন্ট রয়েছে। তাহলে দেখো, তোমার আশেপাশে যদি তুমি তাকাও দুনিয়াতে অনেক রকমের ডেডিকেট স্টুডেন্ট বা তোমার ফ্রেন্ড পাবা, যারা তুমি যে সময় বসে আছো সেই সময়টাতে তারা স্ট্রাগল করতেছে। তাহলে এখন তোমার কাছে আমার যদি কোশ্চেন এটা হয় যে একই ফ্রেন্ড একই জায়গা থেকে স্ট্রাগল করতেছে, সে একটু বেশি আমি একটু কম, তাহলে চাকরি সরকারি কার আগে হবে, ওর নাকি আমার? বলে অবশ্যই ডেফিনেটলি আমার সেই ফ্রেন্ডটার, যেই ফ্রেন্ডটা বেশি স্ট্রাগল করে। কারণ সৃষ্টিকর্তা কখনো কারোর পরিশ্রমের মানে পরিশ্রম যেই করবে সৃষ্টিকর্তা তাকে অবশ্যই তার ফলাফলও দিয়ে দিবে। এটা আজ হোক কিংবা কাল, অবশ্যই সৃষ্টিকর্তা তার ফল দিয়ে দিবে কিন্তু। আচ্ছা, তাহলে চলো সবাই আমরা দ্রুত ক্লাসে যারা জয়েন করছি একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। আমাদের যে সকল ফ্রেন্ড আর কি, ওই যে বললাম না একটু অলস টাইপের আছে, তো ওই সকল অলস টাইপের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। অর্ধ শতাধিক স্টুডেন্ট জয়েন করে ফেলছো। বাকি তোমাদের ফ্রেন্ড যারা যারা এখনো জয়েন করেনি একটু দ্রুত জয়েন মানে জয়েন করার জন্য তাদেরকে মেনশন করে দিতে পারো তোমরা। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি লাইভটা। এখানে তোমরা অ্যাডমিশনের জন্য কোনো স্টুডেন্ট আসো কিনা? তোমাদের অ্যাডমিশনের ক্লাস কিন্তু শুরু হবে 9টায়, রাত 9টার সময় কিন্তু তোমাদের অ্যাডমিশনের ক্লাসটা শুরু হবে। অর্থাৎ তোমাদের এই ক্লাসটার পরে তোমাদের বড় ভাই প্রথম সেমিস্টার, দেখো তোমরা কিন্তু বড় ভাই হয়ে গেছো। আগে কিন্তু যখন আমরা প্রথম সেমিস্টারে ছিলাম আমরা কিন্তু বড় ভাই না, আমরা সবার ছোট ভাই। বাট তোমরা এখন থেকেই বড় ভাই। কাদের বড় ভাই? ওই যে যারা এখন অ্যাডমিশন দিবে তাদের কিন্তু তোমরা এখন থেকে বড় ভাই আর কি। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট আমি একটু কল ধরে নিই। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, জি ভাই বলুন।
আচ্ছা দুঃখিত। আচ্ছা তাহলে এতক্ষণে মেবি তোমরা যারা যারা জয়েন করো নাই সবাই জয়েন করে ফেলছো। হ্যাঁ, একটু কমেন্ট গুলো আমি পড়ে নিই। আচ্ছা এখানে প্রথমে সালাম দিয়েছেন, অনেকেই সালাম দিয়েছেন হয়তো আগে আমি দেখতে পাইনি। সাকিবুর রহমান চলে আসছে, সরকার আমি চলে আসছে, ওকে ভেরি গুড। ফাহিম ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে হচ্ছে সুকান্ত সাহা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নূর ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আর কে কে জয়েন করছো? তারপরে হচ্ছে সাথী আক্তার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। যারা আগে সালাম দিয়েছেন আরেকবার একটু নতুন করে সালাম দেন, 2বার সব পাবেন, ঠিক আছে? ভাই ম্যাথের একটা ক্লাস দিলে ভালো হতো। অবশ্যই ইনশাল্লাহ, তুমি যেহেতু বলছো, হ্যাঁ ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করবো, খুব শীঘ্রই নোটিশ পেয়ে যাবা, পেজের সাথে থাকিও। কনক বলছেন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। রুমা ম্যাম ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে দিবা কেমন আছেন? ওয়ালাইকুম, ভালো আছি। তারপরে রাবিয়া বসরি ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে মুনির আসো সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আর কে কে জয়েন করছো তোমরা? ঈদের পর কনফিডেন্স আছে তো পড়াশোনা করার, নাকি নাকি পড়াশোনা ভুলে গেছেন বলেন তো? আপনার দ্বারা অনেক উপকৃত হব। ডিপ্লোমা সেক্টরে যদি প্রথম সেমিস্টারের কথা বলি, শুধু প্রথম সেমিস্টারের কথা বলি, কারণ আমরা পরবর্তী সেমিস্টারগুলো নিয়ে খুব কাজ অতটা করতে পারিনি। তবে ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো আমাকে ডুয়েট অ্যাডমিশনে টিকাই দেয় কোনো মতে, যদি একটা জায়গা হয়, প্রত্যেকটা সেমিস্টারের সাপোর্ট পাবা। যেমনটা তোমরা যদি প্রথম সেমিস্টারের কথা বলি, প্রথম সেমিস্টারের ইউটিউবে সবচেয়ে বেশি ফ্রি ক্লাস আমাদের আছে। ম্যাথের ফ্রি ক্লাস প্লেলিস্ট আছে, ফিজিক্সের আছে, কেমিস্ট্রি আছে, বেসিক ইলেকট্রিসিটি আছে, বেসিক ইলেকট্রনিক্স আছে। আর কি লাগে? আমরা তো এগুলোই করাই, তাই না নর্মালি? তো একটা স্টুডেন্ট বিনা কোর্সেও কিন্তু প্রথম সেমিস্টারে সেই ইউটিউব থেকেই একটা ভালো প্রিপারেশন নিতে পারি কিন্তু। বাট সেকেন্ড সেমিস্টারে, থার্ড সেমিস্টারে কিন্তু সেভাবে নাই। সেকেন্ড সেমিস্টার হয়তো বা ম্যাথ 2 আছে, থার্ডে হয়তো বা ম্যাথ 3 কিছু অংশ আছে, বাট সম্পূর্ণ যে ডিপার্টমেন্টের ক্লাসগুলো সেগুলো কিন্তু নাই। তবে ইনশাল্লাহ আমি গাজীপুরে যাচ্ছি, টিকলেও তোমাদের জন্য ক্লাস দেবো, না টিকলেও ক্লাস দেবো। ডুয়েটিয়ান ভাইদের দ্বারা মূলত আমি ক্লাস মানে এটা সংগ্রহ করব তাদেরকে দ্বারা। ওই ক্লাসগুলো হয়তো আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই দেবো আর কি, ইউটিউব চ্যানেলে তোমরা ফ্রিতেই দেখতে পারবা, ঠিক আছে? যাতে করে ডিপ্লোমা সেক্টরের উন্নয়ন হয়, আর কিছু না ভাই। এখন বাকিটা তোমরা আমাদের কোর্সে ইনরোল করবা কিনা এটা ভাই ব্যক্তিগত তোমাদের ব্যাপার। আমরা কিন্তু ওই যে প্রথম সেমিস্টার আমি যখন প্লে লিস্টটা তৈরি করি, তখন কিন্তু আমি একবারও চিন্তা করি নাই যে সে আমার কোর্সে ভর্তি হবে কিনা এই প্লে লিস্ট দেখার পর। হ্যাঁ ও তো সব ক্লাস করে নিল, যে কোনো চিন্তা করি নাই। আমার ইচ্ছা ছিল ফ্রিতে পড়ানোর, ফ্রিতে পড়াইছি। এখন তোমাদের ইচ্ছা হয়েছে যে ভাই আমরা ফ্রিতে না, আমরা পেইডেও পড়বো আপনার কাছে। আমরা 4 মাস ধরে একটা সুন্দর গোছানো পরিবেশে থাকতে চাই। গোছানো পরিবেশটা তোমাদেরকে মূলত দেওয়া হচ্ছে সার্ভিসের মাধ্যমে বিভিন্ন, ঠিক আছে? এই হলো ব্যাপার। আচ্ছা শুরু করি, হ্যাঁ আর বেশি কথা না বলি। আচ্ছা আপনারা সবাই ইংলিশের কি এই নতুন বইটা কিনছেন? দেখেন তো, যদিও আমার কাছে হক বই আছে, হক টেকনিক্যাল যার যেটা থাকুক না কেন, এই নতুন বইটা সবাই কিনছেন কিনা? আমার কাছে হকের বইটা আছে। তো এই নতুন বইটা সবাই কিনছো? একটু কমেন্ট করে জানাও তো যে তোমরা কি সবাই নতুন বইটা কিনছো কিনা, বলো। বলো নতুন বইটা কে কে কিনছো বলো তো ভাইয়া। সকল সাবজেক্টের সাজেশন দিয়েন, ক্লাস তো তেমন পাইনি। অবশ্যই সকল সাবজেক্টের সাজেশন আমরা অলরেডি তোমাদের পিডিএফ হিসেবে দিয়ে দিয়েছি। আমাদের যেমন দেখো প্রথম সেমিস্টারে কিন্তু এখানে এই যে হার্ড কপিটা রয়েছে, এই যে দেখো এই হার্ড কপি তোমাদেরকে দেওয়া হচ্ছে। আবার যারা কোর্স নিয়েছেন তাদেরকে কিন্তু এই হার্ড কপির পাশাপাশি পিডিএফও দেওয়া হচ্ছে। আমরা কিন্তু কোনোভাবেই একটা স্টুডেন্ট যাতে সার্ভিস থেকে ব্যাহত না হয়, আমি সব ওই দিক দিয়ে দিচ্ছি। এখন কে কতগুলো পিডিএফ চুরি করে বা ফটোকপি করে তার ফ্রেন্ডকে দিলে আমি ওটা দেখি না, সত্যি কথা দেখি না। কে কত পাইরেসি করলো সত্যি দেখি না এগুলো। ভাই তোমরা যদি উপকৃত হও তাহলে আমি খুশি, ঠিক আছে? তুমি পিডিএফ পাইলে যদি উপকৃত হও, আমি পিডিএফ সেই জন্য দিয়ে দিছি। আমি এইটা কার্পণ্য করিনি। আমি আবার দেখো তোমাদের কিন্তু রেকর্ড ক্লাসও আগের যেগুলো নিয়েছি, যেমন ধরো ম্যাথের তো লাইভ ক্লাস নিয়েছি, আগের যেগুলো লাইভ ক্লাস ছিল গত আগের পেইড বেসে সেগুলো কিন্তু ফ্রিতে দিয়ে দিয়েছি। তো আমাদের পেইডের যে কোর্স আমরা করাই, এই পেইডের কোর্স আমাদের চেয়ে ভালো অন্য কোনো মানে প্ল্যাটফর্ম করাতে পারবে না, আমি এটা তোমাদেরকে বাজি ধরে বলতে পারি। যাই হোক, এই বইটা কে কে কিনছো একটু বলো। অনেকেই কেনো নেই, অনেকেই কেনো নেই। এখন কথা হচ্ছে ভাই বইটা কি কেনা লাগবে, কেনা কি বাধ্যতামূলক? না। যারা টেনশন করতেছে ভাই বইটা কিনে নেব, কেনা কি বাধ্যতামূলক? কেনা বাধ্যতামূলক না।
আমার কাছে দুইটা বই আছে, এটা হলো পুরান বই, এটা মূলত টেকনিক্যালের বই আর কি, এটা টেকনিক্যালের পুরান বইটা আর কি আমার হাতে আছে। তো পুরান বইটা থাকলেই হবে, বা যে কোনো একটা ইংলিশের বই তোমার হাতে থাকলেই হবে। কেন? কারণ চলো আমরা একটু সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ, কারণ ইম্পর্টেন্ট হচ্ছে সিলেবাস। আর আমার কতটুকু জায়গা দেখা যায়, এখান পর্যন্ত দেখা যাচ্ছে। কেনা বই বাধ্যতামূলক না, কিছু সিলেবাস চেঞ্জ হয়েছে, হ্যাঁ, খুব একটা বেশি যে চেঞ্জ হয়েছে এমনটা কিন্তু নয়, খুব একটা বেশি সিলেবাস কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন কতটুকু সিলেবাস চেঞ্জ হয়েছে। আমরা প্রথমে তাহলে আমরা কিন্তু জানি যে ইংলিশের 3টা পার্ট, তাই না? নাকি এখনো অনেকে জানি না যে ইংলিশের পার্ট কয়টা? এরকম আছে, বান্দা আছে, এরকম এরকম বান্দা কিন্তু পাওয়া যাবে যে ওই এখনো জানেও না যে ইংলিশে কয় মার্কের পরীক্ষা হবে। এখানে মূলত ইংলিশের পার্ট আছে 3টা, একটা হচ্ছে পার্ট এ, এখানে থাকবে হচ্ছে মোটামুটি ধরে নাও যে 15 মার্ক, 15 থেকে 20 মার্ক থাকে আর কি। 20 মার্ক থাকলে তোমাদের কপাল, সাধারণত 15 মার্ক থাকে। আর এইখানে থাকে হলো মোটামুটি 15 মার্ক, 15 থেকে 20 মার্ক থাকে আর কি, আমরা ধরে নিচ্ছি 15 মার্ক। আর সি পার্টে থাকে হলো 30 মার্ক। এই হচ্ছে মোট তোমার 60 মার্কের পরীক্ষা, বুঝছো? এখন এই এ পার্টের নাম কি? সিন প্যাসেজ। সিন প্যাসেজ বইয়ে চেঞ্জ হয়েছে জাস্ট 2টা জিনিস। কয়টা জিনিস? আগের বইয়ে যা ছিল তার মধ্যে থেকে 2টা লেসন পরিবর্তন করছে। প্রথম যে লেসনটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা লেসন, এই লেসনটা অবশ্যই সবাই পড়ে যাবা। এখন আমি লেসনটা একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের যাদের বই নাই আমি একটু চোরাই বুদ্ধি করতে পারি, ছবি তুলে দিতে পারি, তোমরা এটা পড়ে নিতে পারো, সমস্যা নেই। আমি ছবি তুলে দেবো এখন ক্লাস শেষে, ছবি তুলে দেবো, তোমরা জাস্ট একটু রিডিং পড়ে রাখবা আগে থেকেই। পরীক্ষার হলে গিয়ে রিডিং পড়লেও হবে, সমস্যা নাই যদি আসে, বাট আগে থেকে একটু রিডিং পড়াটা ভালো, বুঝছো? প্রথম যে ইউনিট 1 এটা চেঞ্জ করছে, আগের বইয়ে ইউনিট 1-এ কি ছিল সেটাও একটু বলে দেওয়া ভালো তোমাদেরকে, তাহলে দুটাই একসাথে বললে তোমরা বুঝতে পারবা। আগের বই কই, আগের বই কই, হ্যাঁ পাইছি। দেখো আগের বইয়ে ছিল হচ্ছে পিপল অর ইনস্টিটিউট মেকিং হিস্টোরি, এটা ছিল আগের সিলেবাসে, ঠিক আছে, মানে হিস্টোরি নিয়ে কথাবার্তা চলছিল আগের সিলেবাসের লেসন 1-এ এটা। বাট বর্তমান নতুন যে সিলেবাস রয়েছে, এই নতুন সিলেবাসে এডুকেশন অ্যান্ড লাইফ এইটা নতুন ইনক্লুড করছে। তাহলে আমরা হচ্ছে এখানে নতুন করে তাহলে লিখে দিই আপনাদেরকে, সবাই একটু এটা খাতায় লিখে নেবেন, বুঝছেন? যাদের বই কেনেন নাই, বই কেনার যাদের সামর্থ্য নেই, এতটাই গরিব যে আপনারা বই কিনতে পারেন নাই, তাদের জন্য আর কি কারিগরি পাঠশালা সহায়তা করতেছে, দেখেন, ঠিক আছে, আপনাদেরকে এই যে সহায়তা করতেছে, এটা আপনারা লিখে নেবেন। তাহলে আমরা হচ্ছে এটা বলতে পারি যে সাজেশনই বলতে পারো তোমরা, এক কথায় সাজেশন বলতে পারলে। আমি এখানে আচ্ছা এটা লিখে দিই, যে কি লিখে দিই, আচ্ছা নতুন সিলেবাস আলোচনা, দেখা যায়, দেখা যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে 1 নম্বরে যেটা পাচ্ছি নতুন যেটা, সেটা হলো এডুকেশন অ্যান্ড লাইফ, এই লেসনটা নতুন, এটা নতুন। 2 নাম্বার আছে হিউম্যান রাইটস, এই দুটা জাস্ট শুধু নতুন, ঠিক আছে, এই দুটা হচ্ছে নতুন, একটা হচ্ছে এডুকেশনাল লাইফ আর একটা হচ্ছে হিউম্যান রাইটস, এটা হচ্ছে নতুন। বাদ গেছে কোনটা? বাদ গেছে হলো আগের যে বই ছিল, আগের বই থেকে তোমরা ওই যে হিস্টোরি আছে, দেখো পিপল, আমি দেখো এখানে তোমাদেরকে একটু দেখাই দিই, তোমরা এটা একটু কাটা দাও, তোমাদের বইটা বের করো, আগের বইটা বের করে দেখো, এই যে এখানে দেখো এটা লেখা আছে না, পিপল অর ইনস্টিটিউট মেকিং হিস্ট্রি, আগের বইয়ে। এটা একটু সুন্দর করে এরকম আমি যেরকম কোর্স দিছি তোমরা এরকম কোর্স দাও। বাট এই যে নিচে যেটা দেখতেছো না, এই 2 থেকে শুরু করে এই যে 8 পর্যন্ত, এই 2 থেকে শুরু করে এই যে 8 পর্যন্ত যতগুলো আছে, এই সবগুলোই কিন্তু তোমার বইয়ে এখনো আছে, নতুন বইও আছে। তাহলে এখানে কয়টা গেল দেখো তো, যদি এগুলা থাকে তাহলে ভাইয়া এখানে 2 থেকে 8 পর্যন্ত, তাহলে মানে কয়টা লেসন এখানে? এখানে মোট হচ্ছে ইউনিট 8টা, তার মানে 8টা ইউনিট আছে। কিন্তু আমাদের নতুন বইয়ে আরো একটা ইউনিট অ্যাড করছে আর কি, দেখো ভালো করে, নতুন বইয়ে আমরা যদি দেখি, নতুন বইয়ে আরো একটা ইউনিট অ্যাড করছে, সেটা কি? যেমন আগে তো প্রথমটা বাদ দিয়ে এই যে এডুকেশন অ্যান্ড লাইফ এটা অ্যাড করছে, আর নিচে দেখো, নিচে হচ্ছে এই যে হিউম্যান রাইটস এইটা অ্যাড করছে।
ঠিক আছে, মানে এই দুটো নতুন অ্যাড করছে, এই হলো ব্যাপার। তোমরা এটা ছবি তুলে নিতে পারো, আমি এটা দেখাই দিলাম, তোমরা পরে এটা সুন্দর করে তোমাদের মতো করে নোট করে নিও, যাদের বই কেনার সামর্থ্য নাই আর কি। এইটা হচ্ছে আমাদের নতুন সিলেবাসের কি সিন প্যাসেজ গুলো যদি আসে তাহলে এই দুটো থেকে আসবে, ঠিক আছে ভাই। এখানে যদি ফ্যান না দেয় আমি মরে যাবো গরমে, ফ্যান চল। গরিব মানুষ এখন এসি কেনার সামর্থ্য হয়নি, বুঝছো। আরে ভাই চল, তুই না চলে তো আমি মরে যাব। আচ্ছা এখন শোনো, তোমাদের যদি একটা কথা ডিরেক্ট বলি ভাই, এগুলো নিয়ে টেনশন খাবা না বা টেনশন নিবে না। সিন প্যাসেজ নিয়ে কোনো টেনশনই তুমি নিবা না। কেন ভাইয়া নেবো না? কারণ দেখো পরীক্ষার টাইম কতক্ষণ থাকে বলো তো? 1.5 ঘন্টা থাকে। তো এই যে সময়টাতে তুমি কি করবা, সিন প্যাসেজ যেটা পাচ্ছ, এই 15 মার্কের যে প্রশ্নটা, এই প্রশ্নটা ভাই তুমি সিন প্যাসেজ দেখে দেখেই নিতে পারবা। তোমরা এমসিকিউ করছো না আগের মেগা ক্লাসে, এগুলো কিন্তু আমি করাবো যদিও বা, কিভাবে সিন প্যাসেজের অ্যান্সার দ্রুত করতে হয়, কিভাবে লিখতে হয় দ্রুত। ক্লাস 9-10-এ যেভাবে আর কি ওই যে চোরাই বুদ্ধি করে এমসিকিউ যেগুলো ছিল আমরা কিন্তু মিলাইতাম, যে ধরো ফার্স্ট একটা এমসিকিউ লেখা আছে এরকম, তাহলে এই লাইনটা সিন প্যাসেজের কোথায় আছে আমি কিন্তু এটা খুঁজতাম। তো খুঁজে 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 দেখতাম যে 3 নাম্বার লাইনে আছে। তো 3 নাম্বার লাইনে ড্যাশের জায়গায় কি দেখতেছি, ড্যাশের জায়গায় দেখতেছি কাম, তাহলে অ্যান্সার হবে কি আমার কাম। তো তারপরে দেখতেছি কাম, এটা কিন্তু সঠিক অ্যান্সার। এর চেয়ে সহজ কিছু আছে নাকি? যদি তুমি চিন্তা করো যে তোমার জীবনে যত তোমার পরীক্ষা হয়, সব পরীক্ষাগুলোর মধ্যে থেকে তুমি জীবনে একটা মাত্র পরীক্ষা দাও, সেটা হচ্ছে দেখে দেখে, সেটার নামই হচ্ছে এই ইংরেজি পরীক্ষা তুমি দেখে দেখে দাও এই সিন প্যাসেজ থেকে। তো সিন প্যাসেজ নিয়ে খুব একটা টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা আমরা এবারে গ্রামাটিক্যালে যাই, যে গ্রামাটিক্যালে কিছু চেঞ্জ করছে কিনা। গ্রামাটিক্যালে আমি তেমন কিছু চেঞ্জ বা পরিবর্তন আমি খুব একটা দেখি নাই, ঠিক আছে। তো গ্রামাটিক্যাল তাও একটু বলে দেই যে কি কি আছে নতুন সিলেবাসের মধ্যে। পার্ট অফ স্পিচ আছে, এটা আমরা আগেও জানি, আগেও বলেছি আপনাদেরকে ক্লাসে, যারা পেইডে আছেন ক্লাসে বলা হয়েছিল আপনাদেরকে। তো আমরা একটু এটা হচ্ছে লিখে দেই, পার্ট এ, পার্ট বি। তো পার্ট বি এ কি কি আছে একটু দেখো। পার্ট বি এ নতুন করে তেমন কিছু নাই বলেই মনে হচ্ছে। পার্টস অফ 2 নম্বরে ওয়ার্ড ফরমেশন, মেগা ক্লাসে এগুলো সব পড়াবো। তোমাদের ইংলিশ আমি ক্লাস নেই না, সাধারণত এক ক্লাসে সব পড়াই, বুঝছেন। ইংলিশ ক্লাসের প্রয়োজন হয় না, তাও এইবার মনে হয় সবচেয়ে বেশি ক্লাস নিয়েছি। এর আগে 2টা ক্লাস অলরেডি নেওয়া আছে তোমাদের, স্টাডি অফ ভার্ব। এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণ পেইড ক্লাস, বুঝছেন, এটা ফ্রিতে নেওয়া হচ্ছে, জাস্ট শুধুমাত্র আমাদের পেইডে যারা স্টুডেন্ট আছেন তাদেরকে সিলেবাসটা বুঝাই দেওয়ার জন্য, যে আপনারা কিভাবে পড়বেন এই কয়েকদিনের মধ্যে। তো আমি পুরোটা লিখে দেই, তারপরে বাকি কথা বলতেছি। আচ্ছা কি দেওয়া আছে, দ্য সেন্টেন্স। আচ্ছা 5 নম্বরে দেখো কি দেওয়া আছে, নিচে দেখা যাবে, আরেকটা লেখা যাবে সর্বোচ্চ। 5 নম্বরে হচ্ছে দেওয়া আছে বিশাল বড় একটা লাইন, এটা এটা কি লাগবে, মডিফায়ার্স, অবজেক্টস মডিফায়ার্স। আচ্ছা আমি শুধু এইভাবে লিখি, মডিফায়ার্স, মডিফায়ার শুধু আমি লিখলাম, লাইনটা অনেক বড়, বাট অত বড় লেখার কোনো প্রয়োজন নেই। মডিফায়ার্স দিলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের এই মডিফায়ার্স পড়তে হবে আর কি। আচ্ছা এগুলো যখন আমি মেগা ক্লাস তোমাদেরকে, আরে গেল কই, আরে রে লাইভ হওয়া হয়ে গেল, লাইভ তো ক্যান্সেল করলাম না, গেল কই, একটু ওয়েট করো। Since you may not be safe, লাইভটা আমার ল্যাপটপ থেকে হাওয়া হয়ে গেল। এখন যদি লাইভটা কোনো কারণে কেটে যায় তাহলে তো বিপদ, থাক কিছু না করেই লাইভটা চলতেছে, চললেই হবে। আচ্ছা তাহলে মডিফায়ার্স গেল। হ্যাঁ এবার দেখো 6 নম্বরে কি দেওয়া আছে, 6 নম্বরে দেওয়া আছে হলো HW ওয়ার্ড। HW দিলেই বুঝে নিবা যে কোশ্চেন তৈরি করতে হবে তোমাকে।
ইউজ অফ টেন্স, এইটা মূলত তোমার এই ইউজ অফ টেন্সটা পার্ট অফ স্পিচের মধ্যেই পড়ে। তারপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ভার্ব 9 নাম্বার আরো আছে অ্যাডভার্বিয়াল, এগুলো পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, বা এটা পার্টস অফ স্পিচে না দিলেও চলবে, কারণ এই যে অ্যাডভার্বিয়াল রয়েছে, অ্যাডভার্বস এন্ড এইটা 10 নম্বরে যে রয়েছে সেন্টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার, এই দুটা কিন্তু একই, অ্যাডভার্বিয়াল আর সেন্টেন্স স্ট্রাকচার এই দুটা জিনিস কি সেম, ঠিক আছে। যেমন এই যে ইউজ অফ টেন্স, এটা রাইট ফর্ম অফ ভার্বের সাথে আসবে। তারপরে হচ্ছে ওয়ার্ড ফরমেশন, এটাও কিন্তু রাইট ফর্ম ভার্বের মধ্যেই পড়ে। এখানে দেখতেছেন মোট কয়টা, 10টা আছে না? 10টা কি আসবে নাকি পরীক্ষার হলে? হ্যাঁ, পরীক্ষার হলে 10টা থাকবে না, কিন্তু পরীক্ষার হলে থাকবে কয়টা? পরীক্ষার হলে থাকবে মূলত এখান থেকে যদি স্ট্যান্ডার্ডলি বলি তাহলে দেখা যাচ্ছে যে 6টা থাকে, 6টা থেকে 7টা প্রশ্ন থাকে আর কি। প্রত্যেকটাতে দেখা যায় যে আলাদা করে 2টা 3টা করে থাকে আর কি। তো এইটারও একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট করানো হবে তোমাদের মেগা ক্লাসে আর কি, যে বি পার্টে কি কি থাকবে, কয়টা করে থাকবে। এটার মনে হয় প্রথম ক্লাসে তোমাদেরকে আর কি বলা হয়েছিল বা দেখানো হয়েছিল। তো যাই হোক, এই কয়টা আছে, 10টা আছে না? এই 10টার মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন হবে। এখন বোর্ড প্রত্যেকবারে কি করে থাকে, প্রশ্ন চেঞ্জ করে দেয়। এটা দুঃখজনক হলেও সত্যি কথা। আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আমি যে সিলেবাসে মানে পেয়েছিলাম সেই সিলেবাসে আমি পরীক্ষা মানে দিতে পারিনি। পরের বার যখন ছোট ভাইরা আসে ফার্স্ট সেমিস্টারে, যখন তাদেরকে পড়াই, তারাও ওই মানে যে সিলেবাস বই আছে সেই সিলেবাসে পরীক্ষা দিতে পারেনি। কেন দিতে পারেনি? এই যে বললাম না এখানে যে ভাই আপনি একটা ফিক্স মার্ক বলে দেন যে এখানে 10 মার্ক হবে না 15 মার্ক হবে, একটা ফিক্স বলে দেন। ফিক্স বলা সম্ভব না। আমি এখানে দিয়েছি কত মার্ক, এ পার্টে 15 মার্ক, কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি হয়তো দেখতে পারো যে এ পার্টে দিয়ে দিয়েছে 20 মার্ক। এইটা বোর্ড চেঞ্জ করে দেয়। মানে এইখানে ইংলিশের ক্ষেত্রে কেন জানি ওরা এটাকে এলোমেলো করে। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে দেখবে নর্মাল সব ঠিক আছে, যেমন অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক। অতি সংক্ষিপ্ত থাকবে 10টা, সংক্ষিপ্ত থাকবে 10টা, রচনা থাকবে কয়টা, 6টা বা 7টা। এর কিন্তু চেঞ্জ হবে না। 4 ক্রেডিট থাকলে কি হয়, 7টা রচনা থাকে। আর যদি 3 ক্রেডিটের বই হয় তাহলে কয়টা রচনা থাকে, 6টা রচনা থাকে কিন্তু। বাট এই ক্ষেত্রে দেখা যায় প্রশ্নগুলোর মানবন্ধন চেঞ্জ হয়। এবং মজার ব্যাপার হচ্ছে এবার যখন আমি সি পার্ট নিয়ে কথা বলবো, সবচেয়ে ভয়ঙ্কর পার্ট হচ্ছে এই সি পার্টটা। এই সি পার্ট আমি আল্লাহর ওয়াস্তে এত পরীক্ষা দিয়েছি, ইংলিশ 1 ইংলিশ 2, এবং এত ক্লাস নিয়েছি, এগুলোতে যতগুলো ক্লাস নিয়েছি আল্লাহর ওয়াস্তে আমি একটা মানে এই সি পার্টের কমন জিনিস দেখিনি। ধরেন যে সিলেবাস দিছে হলো সিভি আসবে, কিন্তু সিভি আসে নাই। আসছে কি, ধরো যে স্টোরি নাই, ওই স্টোরি দিয়ে দিছে, কমপ্লিটিং স্টোরি। তা মানে আমি জীবনে এটা দেখিনি যে সি পার্ট বোর্ড সুন্দর করে সাজাই দিছে। এখন বোর্ডকে আমি জানি না ভাই কি বলবো, আসলে বোর্ডের তো আর আমি লোক না, আর আমার কথা বোর্ডে পৌঁছায় কিনে সেটাও বুঝি না। যে ভাই যে সিলেবাস আপনারা দেন সেই সিলেবাসের বাইরে কেন কোশ্চেন হয়? হয়তোবা এটা আগে সরকার ছিল, হয়তোবা নতুন যে সিলেবাস দিচ্ছে এখন নতুন সিলেবাসের আলোকে এটা হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা সিলেবাসের আলোকেই পড়াশোনা করব, তবে সিলেবাসের বাইরেও কিছু আমরা এই সি পার্ট নিয়ে মেগা ক্লাসে কথা বলবো, যেগুলো কথাতে আপনারা দেখা যাচ্ছে অন্ততপক্ষে এই ইংলিশে যেন 48 মার্ক, এটা হচ্ছে মূলত এ প্লাস মার্ক আর কি। এই 48 পাইলে তোমার ইংলিশে আর কি এ প্লাস হয়। 48 মার্কটা যাতে তুলতে পারো সেটা আমি তোমাদেরকে দেখাই দেবো। আমি কিন্তু ভাই ইংলিশে অত ভালো পারি না, গণিতের টিচার, গণিত দিয়ে বেশি মানে ফোকাস করি। বাট ইংলিশে আমি যেটা করি, ইংলিশে আমি সবচেয়ে বেশি টেকনিক ইউজ করি, ঠিক আছে। আমি একটু ইংলিশের চোরাই বুদ্ধি ইউজ করি, কারণ আমি জানি যে ইংলিশের প্রশ্নেই ইংলিশে উত্তর আছে। তো আমি সেই জিনিসটা বারবার ফলো করি। এবং আমি মনে করি এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম স্টুডেন্ট, 90% স্টুডেন্ট ইংলিশ কম পারি বা ইংলিশ কিছু বুঝি না। তো তাদের জন্য আমার ক্লাসটা একটু ভালো হবে। কারণ কি, কারণ ওই দিন যখন আমি মেগা ক্লাসটা আপনাদেরকে নেব, তখন কিন্তু ওই মেগা ক্লাসে আমি টোটাল বিষয়টা আপনাদেরকে হাতে হাতে ধরাই দিয়ে করাই দেবো। মানে আপনি ধরেন যে একটা অবুঝ বাচ্চা ওটা বুঝতে পারবে বিষয়টা, যে এইভাবে করতে হবে, ভাইয়া বলছে এইভাবে করতে হবে। ইংলিশে কেউ ফেল করে না, এটা মনে রাখবা। আর ইংলিশে যে সকল বাচ্চা ফেল করে সে আমার জীবনে ক্লাস দেখে নাই। সে যদি মেগা ক্লাসটা করতো, সে জীবনও গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সে ফেল করবে না। আমি একটা স্টুডেন্টকে পড়াইছিলাম বাসায় গিয়ে, তো ওই স্টুডেন্ট ভাই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল, এবং
তার হাতের লেখা ছিল একদম জঘন্যতমের, বাংলা লিখতেই পারে না, বাংলা তাকে ধরে ধরে লেখাইতে হতো, এমন একটা অবস্থা ছিল। এবং ওই ইংলিশ মিডিয়ামে পড়ে এর মানে যে ইংলিশ খুব পায় সেটাও না, ইংলিশও পারে না, সেই স্টুডেন্টটাও ইংলিশে পাস করছে। তাহলে তোমরা কেন পাস করবে না? ওকে আমি এমন ভাবে পড়াইছি মনে হচ্ছে ও ক্লাস 1-2 এর বাচ্চা। সেই 1-2 এর বাচ্চা যদি ডিপ্লোমার ইংলিশ পাস করে, ইংলিশ 1 সাবজেক্ট, কিন্তু ইংলিশ 1 সাবজেক্ট যদি পাস করে, তাহলে তুমি এত বড় হইছো, বাংলা সুন্দর লিখতে পারো, বাংলা বোঝো, আমার ক্লাসও ভালো বোঝো, তাহলে তুমি ফেল করবা কেন ইংলিশে? ইংলিশে আমার এরকম দেখছি বেশ কয়েকটা স্টুডেন্ট যে ইংলিশে রেফার্ট নিয়ে আমাদের মূলত পেজে মেসেজ দেয় যে ভাই ইংলিশে রেফার্ট লাগবে। তুমি দেখিও আমাদের ইংলিশে কিন্তু কোনো রেকর্ড ক্লাস আমরা বিক্রি করি না এই কারণে যে ইংলিশ আমি ফ্রিতেই পড়াই। ইংলিশে আলাদা করে কোনো কোর্স করার প্রয়োজন নাই পাস করার জন্য। ম্যাথে দরকার আছে, ফিজিক্সে দরকার আছে, কিন্তু ইংলিশে প্রয়োজন অতটা নাই, বুঝছো? আচ্ছা চলেন এবার চলেন সি পার্টে। হ্যাঁ, সি পার্টের দিকে যাই। আচ্ছা এগুলো কিন্তু সব দেখাই দিচ্ছি আপনাদের নতুন সিলেবাসটা যেটা দেখাই দিচ্ছি, সবাই এটা একটু খাতার মধ্যে সুন্দর করে লিখবেন। লেখা শেষ হয়ে গেলে সুন্দর করে মনে করেন এটা খাতা, আপনার খাতার মধ্যে লিখছেন, লেখা শেষ, পৃষ্ঠাটা ছিঁড়বেন, ছেঁড়ার পর আপনার টেবিলের সামনে একটু লাগাই রাখবেন। পড়াশোনা এইভাবে করেন, পড়াশোনা করার মতো করে করেন। ক্লাস 9-10 যে পড়াশোনা করছেন না, মনে আছে না? ফিজিক্স কিভাবে করছেন, কেমিস্ট্রি কিভাবে করছেন, মনে করে দেখেন। ফিজিক্সের সুন্দর ওই যে 118টা মৌলের যে ছবিটা সুন্দর টেবিলের সামনে থাকতো কিনা, এটা আমি মনে করি একজন ভালো স্টুডেন্ট। তোমরা তো সবাই জিপিএ 5 পেয়ে সরকারি পলিটেকনিকে চান্স পেয়েছে, তাই না? তো যারা জিপিএ 5 পায় তাদের অবশ্যই পড়ার টেবিলে ওই ছবিটা ছিল। তাহলে তখন যদি থাকে তাহলে এখন কেন নাই? এখন নাই কেন জানো? সঙ্গদোষ, ওই যে লোহা ভাষা একটা কথা আছে না, তো সঙ্গদোষ লোহা ভাষার দরকার নাই। তো তুমি তোমার মতো চলো, অন্য কে কিভাবে পড়লো, কে ওয়ান নাইট প্রিপারেশন নিল, সেটা তোমার দেখার বিষয় না। তুমি তোমার মতো পড়াশোনাটা করে যাও, এটা হলো মেইন বিষয়, ঠিক আছে? তো এবার চলেন আমরা যাব হচ্ছে সি পার্ট। পার্ট সি তে আসলে কি কি থাকবে। আর পার্ট সি এর কিন্তু আমি এখন পর্যন্ত তোমাদেরকে কোনো সাজেশন প্রোভাইড করিনি। পুরান বইয়ে সাজেশন আছে, বাট নতুন বইয়ে কিন্তু পার্ট সি এর জন্য কোনো সাজেশন দেইনি। পার্ট সি এর সাজেশনের জন্য আমি হয়তো বা আপনাদেরকে প্রাইভেটলি একটা পিডিএফ দিয়ে দেবো। আপনারা যারা মানে বই নিয়েছেন, অর্ডার করছেন যারা আমাদের ওয়েবসাইট থেকে সাজেশন বই, তাদের ওই ওয়েবসাইটে আলাদা করে একটা রাইটিং এর পিডিএফ যাবে। কারণ ওই যে বললাম রাইটিং পার্টটা সবচেয়ে ডেঞ্জারাস একটা পার্ট। এই পার্টটা যখন তখন যে কোনো ভাবে চেঞ্জ হয়। তো আমি রাইটিং পার্টে যেটা প্ল্যান করতেছি, আপনাদের ধরেন আমি একটু লিখি তাহলে বুঝাতে সুবিধা হবে আমার। ধরেন প্রথমে রাইটিং পার্টে কি আছে একটু দেখি নতুন বইয়ে। আচ্ছা আমরা চলো দেখি যে ইংলিশে কি কি আছে। আমাদের ইংলিশে প্রথমে দিয়েছে লেটার, ঠিক আছে? প্রথমে যে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে লেটার। আসবে কিনা তার কোনো গ্যারান্টি আমি দিতে পারতেছি না। যদি নতুন সরকার পরিবর্তন করে যে লেটার তো লেটারই আসবে, তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো। হ্যাঁ, এটা লেটার দিতেছে। 2 নাম্বারে কি দেওয়া আছে দেখি। 2 নাম্বারে দেওয়া আছে সিভি। চমৎকার ব্যাপার, সিভি সবচেয়ে ইজি। সিভির মধ্যে যদি কেউ তোরা 6 না পাইস রে, এমন মায়ের মারবো তোদের, না ধরে না সামনে পাইলে তো মারতাম অবশ্যই। এই সিভির মধ্যে, সিভিতে তোরা 6-এর মধ্যে 6 পাবি, টিচার ওখানে হাতও দিবে না। সিভি কিভাবে লিখতে হয়, ওটার ফরম্যাটেশন সব আমি সুন্দর করে তোমাদেরকে ওই সাজেশনের, যে তোমার সাজেশন যারা কিনছো বা যারা কোর্সে আসো তাদেরকে আমি দিয়ে দেবো। এখন তো ভাবতে পারো যে ভাই ফ্রিতে একটু দিয়ে দেন। শোনো, প্রত্যেকটা জিনিস করতে গেলে পরিশ্রম লাগে। যেমন ধরো এই যে তোমার লেটারটা, এই লেটারটা আমি তোমাকে এমন একটা ফরম্যাট সাজিয়ে দেবো। ধরো যে তোমার ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে একটা, ডক্টর ইউনুস সাহেবের কাছে একটা লেটার তুমি পাঠাবা। কি লেটার? যে আমাকে পরবর্তী উপদেষ্টা যিনি হবে তার পদে আমাকে নিয়োগ করার জন্য আবেদন। হ্যাঁ, তো লিখবা কিভাবে, ওটার মূলত ফরম্যাটটা আমি সাজাই দেবো যাতে করে তুমি সব জায়গায় লিখতে পারো, ঠিক আছে? তো এই জিনিসটা তো আমাকে মেধা খাতায় তৈরি করতে হবে নাকি? অবশ্যই মেধা খাতায় তৈরি করতে হবে। তাহলে কি আমার মেধার মূল্য নাই বলো? তো এই মূল্যটা তোমাদেরকে দিতে হবে অন্ততপক্ষে। আমরা কিন্তু এক জায়গাতে সবকিছু দিচ্ছি, এমনটা না যে তোমাদেরকে আলাদা আলাদা ভাবে সবকিছু কিনতে হচ্ছে। তোমরা ওই যে সাজেশন কিনছো, ওই সাজেশনের মধ্যে কিন্তু আবার দেখো যে মেগা ক্লাসটা, এই মেগা ক্লাসটা যারা সাজেশন নিচ্ছে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। পেইডে যারা আছো তারা তো পাবাই, পেইডে সব ফ্রি, পেইডের জন্য কোনো কথা নাই, পেইড মানে পেইড। বাট যারা তোমরা এই যে নর্মাল কোর্সগুলো নিচ্ছ, যেমন সাজেশন বই নিচ্ছ, সাজেশন বইয়ের সাথে যেগুলো শুনছো যে ক্লাস ফ্রি, বাট আমি ফ্রি দেবো তোমাদেরকে, কারণ আমার হাতে সবকিছু। আমি যদি তোমাকে ফ্রি দেই
এতে কেউ কিছু বলতে পারবে? কেউ বলতে পারবে না। আমি তোমাকে ফ্রি কেন দেবো? কারণ আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে? তো তোমাদেরকে ভালোবাসির জন্যই কিন্তু তোমাদেরকে এই বিষয়গুলো আমি ফ্রিতে দেবো ইনশাল্লাহ। এখন অনেকে মন খারাপ করে যে ভাই পেই দিয়ে ভর্তি হয়েছি, আপনি ওদেরকে ফ্রি কেন দিচ্ছেন? আরে বাবা, আমার কথা হচ্ছে যদি ওই একটু ভালো রেজাল্ট করে বা একটু পাস করে আমার ফ্রি ক্লাসের জন্য, এটা তোমার কি হয়ে যাচ্ছে ক্ষতি? তুমি তো ভালো রেজাল্ট করবে। ও তো একদিন ক্লাস করতেছে আমার এখানে, জাস্ট একদিন ক্লাস করবে। তুমি তো এতদিন ধরে ক্লাস করে আসছো, তো তুমি তো ওর চেয়ে ভালো রেজাল্ট করবা। তো তুমি ওর দিকে কেন নজর দিচ্ছ? ও ওর মতো পড়াশোনা করুক, সবার অধিকার রয়েছে শেখার। ঠিক আছে? প্যারাগ্রাফ এরপর দিয়ে রাখছে, নিচে দেখা যাচ্ছে না, লিখি 5 নাম্বার এখানে লিখি। এটা মজার ব্যাপার না যে রাইটিং এ সব ঢুকিয়ে দিছে। ডায়ালগও দিয়ে দিছে, সাধারণত ডায়ালগ থাকতো না। বাহ, স্টোরি রাইটিংও দিয়ে রাখছে, মানে কমপ্লিটিং স্টোরি যেটা। তোদের কপালে দুঃখ আছে মনে হয় রে। রিপোর্টও দিয়ে দিচ্ছে। বাহ বাহ, আরো দিছে, আরো আছে। এখনো কেউ আবার হার্ট অ্যাটাক করিও না, সময় নাও একটু, তারপর হার্ট অ্যাটাক করো। পোস্টার রাইটিংও দিছে। হে রে, মেগা ক্লাসটা এবার মনে হয় 6 ঘন্টার উপরে যাবে। এতগুলো যদি দেয়, আমি এতগুলো পড়াবো কখন? হ্যাঁ, দেখা যায় তো নাকি? হ্যাঁ, আরো দিছে। আর কি দিছে নাকি? হ্যাঁ, না আর দেয় নাকি? ও আরেকটা জিনিস, সামারাইজ অফ প্যাসেজ, ওটা দিলে তো কপাল, দেখে দেখে লিখবি। সামারাইজ মানে কি? সামারি করবা। ধরো একটা প্যাসেজ দিছি তোমাকে 5 লাইনের, ওটা সামারাইজ করে তোমাকে লিখতে হবে 2 লাইন। তুমি কি করবা? তুমি হচ্ছে প্রথম লাইন শেষ লাইন তুলে দিবা, শেষ সামারাইজ। সবচেয়ে ইজি ওয়ে। তো দেখো রাইটিং এ কতগুলো দিছে, দেখছো? এইবার কারেক্ট করছে। বুঝো নাই? বুঝেই বলি জিনিসটা, তোমরা তো ছোট মানুষ, এখন তো পরীক্ষা দাও নাই। আমি তোমাদের এখন থিমটা বুঝেই বলি। আগের ক্ষেত্রে যেটা হয়তো সিলেবাসে, আগে সিলেবাস ফিক্স ছিল 6টা। যেমন দেখো, তোমরা তো কোশ্চিনটা যখন তোমার হাতে পাবা, দেখো কোশ্চিনটা হাতে পাইলে দেখো তোমরা যখন সি পার্টে যাবা, আমি তাহলে একটা করে দিই। হ্যাঁ, পার্ট সি, পার্ট সিতে যখন যাবো তখন প্রশ্ন কয়টা পাবা? প্রশ্ন পাবা কিন্তু 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা প্রশ্নের মধ্যে থেকে তোমাকে উত্তর দিতে হবে মোট 5টা প্রশ্নের। কয়টা প্রশ্নের? 5টা প্রশ্নের। তাহলে 5টা প্রশ্নে কত করে মার্ক থাকবে ভাইয়া? একটাতে 6 মার্ক, তাহলে 5 কত হয়? 30 মার্ক। আবার এইবারের পরীক্ষা আবার উল্টে আরো কাজ করে দিচ্ছে, জানো? 4টা প্রশ্ন দিয়ে রাখছিল, 5টা প্রশ্ন দিয়ে রাখছিল, দিতে হবে 4টা প্রশ্নের উত্তর। উল্টা পাল্টা ভাই, তারাং বারাং কাজ হচ্ছিল এইবার। যাই হোক, আশা করি এইবার আর ওরকম হওয়ার সম্ভাবনা খুব একটা নাই, এটা দেখে মনে হচ্ছে। দেখেন তাহলে প্রশ্ন কয়টা হবে? 6টা। আপনাকে দিতে হবে উত্তর কয়টা? আপনাকে উত্তর দিতে হবে কিন্তু 5টা। মোট কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে? ফ্যান চল রে বাবা। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখন এইখানে দেখতেছো কয়টা? 8টা আছে। তার মানে এই 8টা থেকে এখানে 6টা থাকবে। আগের বার কি হইতো? আগের বার বইয়ের সিলেবাসে কিন্তু এই 6টা প্রশ্ন তো 6টাই থাকতো। মানে ধরেন যে এই দুটা থাকতো না, আমি এই দুটো মনে করেন যে এই দুটা নাই, আগের আগের সিলেবাসে এই 6টাই থাকতো, কিন্তু এই 6টা আসতো না। এই যেমন তারা কথা হুট করে প্রশ্নও দিয়ে দিত, আবার হুট করে রিপোর্ট রাইটিংও দিয়ে দিত। বাট এইবার বোর্ড কি করছে? বোর্ড এইবার সবই দিয়ে দিচ্ছে। কোনো কিছু দেখো বাদ রাখছে এখানে? লেটার, ইনফর্মাল লেটারও রাখে দিচ্ছে, সিভি রাখছে, প্যারাগ্রাফও রাখছে, ডায়ালগও রাখছে, স্টোরিও রাখছে, রিপোর্ট রাখছে, পোস্টার রাখছে। তাহলে সেকেন্ড সেমিস্টারে কি দিবে আমি বুঝতেছি না। সেকেন্ড সেমিস্টারে দেওয়ার মতো আছে কি? সেকেন্ড সেমিস্টারও সেম জিনিস দিবে, জিনিস আর দেওয়ার মতো কিছু নাই। নতুন আর কিছু দেখতে পাচ্ছ এখানে? কিছু নাই, কিন্তু এগুলোই থাকে। যেমন এই যে কমপ্লিটিং স্টোরি, এটা কিন্তু প্রথম সেমিস্টার থাকে না, প্রথম সেমিস্টার থাকলেও সেকেন্ড সেমিস্টার কিন্তু আর থাকে না। বাট এইবার কি করছে? সব দিয়ে দিছে। আমি এটা তোমাদের সাথে প্রথম দেখলাম, এর আগে আমি ক্লাস নেওয়ার আগে দেখিনি, সত্যি কথা। তাই আমি নিজেও শকড, বুঝছো, যে এতগুলো দিয়ে রাখছে। তাহলে এখন উপায় কি তাহলে ভাইয়া? আসবে তো মাত্র 6টা, তাহলে এখান থেকে দুইটা, কোন দুটো আমি বাদ দেবো? প্রথমত আপনি যেটা বাদ দিতে পারেন, এক নম্বরে যদি বলি ইনফর্মাল লেটার, ইনফর্মাল লেটার বা লেটার যেটাই বলেন না কেন, আপনি এই দুটাকে নিয়ে একটা ধরবেন, মানে আপনার লেটারের একটা ফরম্যাট জানলেই হবে। এটা একটা গেল। এইবার রিপোর্ট রাইটিং আছে, আরেকটা আছে পোস্টার।
এই দুটার মধ্যে একটা আসবে, দুটার মধ্যে আসবে কয়টা? একটা। তাহলে দেখো তো এবার মিলে তো 6টা হয়েছে কিনা। তাহলে দেখো এই যে একটা লেটার ইনফর্মাল মিলে একটা আসবে, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা। কি রে, তাও বেশি বেশি হয়ে যাচ্ছে আর কি। তাও যদি বেশি হয় এই ক্ষেত্রে দেখা যায় যদি বাদ যায়, বাদ গেলে এইখানে বাদ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ডায়লগের। প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফ থাকে প্রথম সেমিস্টারে নরমালি, স্টোরিও থাকে, স্টোরি রাইটিং এটাও থাকে। তো বাদ গেলে এইগুলো বাদ যাইতে পারে। এখন দেখো আমি যেগুলো বাদ দিয়েছি, যেমন দেখো আমি ডায়লগ ক্রস দিয়েছি, তুমি এটাতে গুরুত্ব দিবে না, কম গুরুত্ব দিবা। আমি এই যে দেখো রিপোর্ট পোস্টার দুটাকে একটাতে করছি, তাহলে এগুলো তো গুরুত্ব দিতে হবে। তারপরে এই যে লেটার আর ইনফর্মাল লেটার, এই দুটাকে আমি কি করছি? একটা করছি। তার মানে কি তুমি দুইটাকেই একটার মধ্যে পড়ার চেষ্টা করবে। যেমন পোস্টার রাইটিং, পোস্টার রাইটিং ভাই জল ভাত, কিছুই নাই এখানে। রিপোর্ট রাইটিংটা একটু কঠিন, জাস্ট একটু নিয়ম মেনে চলতে হয়, এতটুকুই। বাট এই যে পোস্টার রাইটিং এটা কিন্তু ইজি, ঠিক আছে। আবার এদিকে লেটার, ইনফর্মাল লেটার, এই দুটোর মধ্যে থেকে আবার একই হচ্ছে সিভি। কারণ দেখো তুমি লেটার, ইনফর্মাল লেটারে যেটা শিখবা, প্রথমের লাইন আই হোপ ইউ আর ওয়েল, শেষ লাইন থ্যাংক ইউ ভেরি মাচ, এই যে প্রথম লাইন আর শেষ লাইন এগুলো কিন্তু সেম থাকবে এই তিনটাতে, এই যে লেটার, সিভি, ইনফর্মাল লেটার। কারণ এগুলো তো সব লেটারের মধ্যেই পড়ে। চিঠি তো মানে কি, চিঠি তো ওই চিঠির মধ্যে পড়ে, ডিআর দিয়ে তো সব শুরু হচ্ছে, তাই না, ডিআর স্যার দিয়ে। তাহলে এই তিনটা জিনিসের মধ্যে থেকে আপনার কি করবেন? কম্পারিজন করে পড়াশোনা করতে হবে আপনাদেরকে। আপনার তিনটা আলাদা আলাদা ফর্মেট কোনোভাবে মুখস্থ, মানে তিনটা আলাদা আলাদা করে টাইপ মুখস্থ করতে হবে না, যে লেটারের 5টা মুখস্থ করব, লেটার সিভি 5টা মুখস্থ করব, ইনফর্মাল লেটার 5টা মুখস্থ করব, না 5টা মুখস্থ করতে যাবেন কেন? আপনি জাস্ট অনলি একটা ফর্মেট মুখস্থ করবেন। একটা কি ফর্মেট, তা পুরো লেটারও না। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটা ইন্টারেস্টিং। প্যারাগ্রাফটা মূলত বর্তমান সিচুয়েশন যেটা, সেই সিচুয়েশনের উপর বেস করে মূলত প্যারাগ্রাফটা দিয়ে থাকে আর কি বোর্ড। যেমন পদ্মা ব্রিজ, এটা দিতে পারে বোর্ড, ঠিক আছে। তারপরে বঙ্গবন্ধু সেতু তো এখন মনে হয় নাম চেঞ্জ করছে, ওটা দিতে পারে, ঠিক আছে। তারপরে ছাত্র আন্দোলন হয়েছে, বা বর্তমানে কিন্তু করোনা ভাইরাসের ইয়া চলতেছে, সো করোনা ভাইরাস ভেরি ইম্পর্টেন্ট। আগের সময় যখন করোনা ভাইরাস ছিল তখন করোনা ভাইরাস বিভিন্ন প্যারাগ্রাফ বলো, কম্পোজিশন বলো, সেগুলোতে কিন্তু ছিল। এখন কিন্তু এই যে করোনা ভাইরাস, ওই করোনা ভাইরাসটা কিন্তু এটা এবার ইম্পর্টেন্ট, কারণ করোনা ভাইরাস এটা বাড়তেছে। বা হাইজিন, এই যে হাইজিন, আমাদের স্বাস্থ্য করে যে বিষয়টা, স্বাস্থ্য ভালো রাখার ব্যাপারটা, এটা কিন্তু আমাদেরকে কি করতে হবে? এটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। তাহলে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোর কিন্তু আমাকে চিন্তা ভাবনা করে আপনাদেরকে আমি একটা প্যারাগ্রাফের ছোট্ট লিস্ট সাজিয়ে দেবো, বেশি না, 5টা হয়তো লিস্ট সাজিয়ে দিতে পারি। 5টার মধ্যে দেখা যায় করোনা ভাইরাস থাকবে, আর একটা থাকবে হলো তোমাদের টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ কারিগরি শিক্ষা। এই দুটার মধ্যে একটা আসার সম্ভাবনা প্রায় 99%, হয় এইটা নয়তো এইটা, সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি যে তিনটা, সেই তিনটা সাপোর্ট থাকবে। ডায়লগ, ডায়লগ পড়ার কি দরকার আছে? দেখেন ধরেন এই যে প্যারাগ্রাফের যে কথা বললাম, আমি 5টার কথা বলছি, তার মধ্যে করোনা ভাইরাস এবং হচ্ছে টেকনিক্যাল এডুকেশন, এত দুটো তো ফাঁস করে দিলাম। তো ধরেন করোনা ভাইরাস প্যারাগ্রাফে আসলো না, প্যারাগ্রাফে দিছে হলো টেকনিক্যাল এডুকেশন, তো আপনি লিখতে পারলেন, কিন্তু আপনি তো মুখস্থ করছেন করোনা ভাইরাসও। সেই করোনা ভাইরাস দিবে কোথায় জানো? ডায়লগে দিবে। ডায়লগ নতুন কিছু না, ডায়লগের যে ফরম্যাটটা সেটা কিন্তু ওই প্যারাগ্রাফের সাথে আপনি ম্যাচিং করে পড়তে পারেন। আপনাকে ওইভাবেই পড়তে হবে ডায়লগটা, জাস্ট আপনাকে কয়েকটা লাইন মুখস্থ করতে হবে, ইম্পর্টেন্ট কয়েকটা লাইন মুখস্থ করতে হবে। ডায়লগের নিয়মটা কি, আপনি ডায়লগ কিভাবে লিখবেন? আপনি কি লেটারের মতো করে লিখবেন, ডিয়ার স্যার দিয়ে ডায়লগ লিখবেন? না, ডায়লগ লেখার একটা ফরম্যাট আছে, যে ফরম্যাটটা আপনি শুধু ফলো করবেন, এতটুকুই। স্টোরি রাইটিং সবচেয়ে ফালতু, এইটা সবচেয়ে ফালতু। স্টোরি রাইটিং চাইলেও কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমার সময় যেমন কমন আসেই নেই, আমি কি করছি? তুই আর সিং না, যা মন চাই লিখে রাখছি। কিন্তু যা মন চাই বলতে ওই যা মন চায় না। ধরো যে স্টোরি মানে কি, অতীত, গল্প মানে কি অতীত কথা। এখন তুমি অতীতের জায়গায় প্রেজেন্ট ফিউচার সব টেন্স দিয়ে লিখে রাখি আসছো, তোমার টিচার সুন্দর মার্ক দিবে তোমার মনে হয়? তো এই যে স্টোরি মানে অতীত, তাহলে তোমাকে এইটা লিখতে হবে নিজের বানাই। ধরো যে তোমাকে প্রথম 2 লাইন দিছে, 2 লাইন একটু পড়বা, পড়ে যদি তুমি বুঝতে না পারো তাহলে একটু ফ্রেন্ডকে বলবা যে দোস্ত এই 2 লাইনের মানে কি রে, 2 লাইন মানে কি? ধরো যে বললো যে এই 2 লাইন মানে হচ্ছে যে তুই মানে একটা আগুন লাগছে একটা ফ্যাক্টরিতে, ওইটা নিয়ে মূলত এখানে ডিসকাশন হচ্ছে যে আগুনটা কিভাবে নিভানো যায়। তা তুমি বুঝে ফেললা যে এটা মূলত আগুন নিভানোর একটা গল্প হতে পারে, এরকম কিছু। তখন তুমি এখানে সেইভাবে ওই পাস্ট টেন্স অনুযায়ী লেখা শুরু করবা, ঠিক আছে?
রিপোর্ট আর পোস্টার, এই দুটো ইজি ভাই, এই দুটো আর খুব সহজ। পোস্টার রাইটিং সবচেয়ে ইজি, আমার কাছে সবচেয়ে সহজ লাগে এটা। তবে পোস্টার রাইটিং আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবার, পোস্টার রিপোর্ট দুটো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতে পারে। আর আসলে তোমাদের কপাল, কারণ এই দুটো খুব ইজি, এই দুটা খুব ইজি। আমি তোমাদেরকে একটু দেখাই দিলে তোমরা আশা করি এটা পারবা। তো সিলেবাস সম্পর্কে টোটাল ধারণা ক্লিয়ার আছে কিনা একটু বলেন তো। সিলেবাস সম্পর্কে যদি ধারণা ক্লিয়ার না রাখেন, পরীক্ষার হলে কিন্তু ধরা খাবেন। পরীক্ষার আগের দিন রাতে হাজার হাজার পড়া যাবেন, পরীক্ষার হলে দেখবেন যে একটাও কমন নাই। কি বললাম, কোনো কমন নাই, কমন পাবেন না। ইংলিশে কমন পাবেন না, ইংলিশে আপনাকে টেকনিক অনুযায়ী চলতে হবে, ইংলিশে কমন আসবে না। ইংলিশে কিছু কিছু কমন পাবেন, যেমন গ্রামারে কমন পাবেন, গ্রামার কমন পাবেন, কিন্তু রাইটিং পার্টটা আমাকে টেকনিক্যালি মেনটেন করতে হবে। কারণ দেখো, রাইটিং পার্টে কত মার্ক দিচ্ছ, অর্ধেক মার্ক, আর এগুলোতে বাকি অর্ধেক মার্ক। তাহলে রাইটিং পার্টে যদি অর্ধেক মার্ক হয়, আচ্ছা ধরলাম এটা 20, তো তুমি চিন্তা করো রাইটিং পার্টের মধ্যে যদি তুমি অ্যাটলিস্ট এখানে তোমাকে দিতে হয় 5টা রচনা, 5টা আর কি রাইটিং, তো 5টার মধ্যে যদি আমি ধরলাম প্রত্যেকটাতে যদি 4-5 করে পাই, মোটামুটি ধরো যে আমি এই 30-এর মধ্যে 23 পাইলাম, কত রে 30-এর মধ্যে 23 পাইলাম, তাহলে আমার এ প্লাস লাগবে কত 48। তাহলে 23-এর থেকে 48 বাদ দাও তো কত হয় রে, দেখি তো ক্যালকুলেটরটা কই, ছোটখাটো বিষয়ে ক্যালকুলেটর দরকার নেই। তাহলে 48 না, তাহলে বাদ দাও কত হয় 5, লাগে হলো মাত্র 25 মার্ক। কত মার্ক, 25 মার্ক লাগে। তাহলে এখান থেকে তুমি কি 25 মার্ক পাবা না? দেখো তো আমি তোমাকে 25 মার্ক নিয়ে দিচ্ছি। দেখো এ পার্টের পুরোটাই কমন থাকবে, পুরোটাই সিং প্যাসেজ দেখে দেখে কিভাবে লিখবে আমি বলে দেবো, সমস্যা নেই, টেনশন নেওয়ার দরকার নেই। মনে করো 10-এ, আচ্ছা 10-এ একটু সমস্যা হতে পারে অনেকে যে 10-এ 10 পাবো কিনা। মনে করো 10-এ পাইছে হলো 8, কত পাইছো 8, 25 করতে হবে তো নাকি? আর লাগে কত, আর লাগে হচ্ছে 8 না, 25 করতে আর লাগে হচ্ছে কত, 18, 19, 16। তাহলে আর লাগে হচ্ছে, বাদ যদি দাও 25 থেকে, তাহলে কত হচ্ছে রে, 13 মার্ক লাগে। কি উল্টাপাল্টা হিসাব করতেছি, সরি 19 মার্ক লাগে, 19 না 18, 17 মার্ক লাগে, দুঃখিত ভাই 17 মার্ক লাগে। তাহলে এখন আসো বি পার্টে, বি পার্টে তোমার হচ্ছে 20 মার্ক, 20 মার্কের মধ্যে থেকে তোমাকে 3টা মার্ক কেটে যাবে। তাহলে 3টা মার্ক যদি কেটে যায়, তাহলে 3টা মার্ক যদি কাটে, তাহলে দেখো এটা কিন্তু টাফ। যদি 20 মার্ক এখানে থাকে 3 মার্ক কেটে যাবে, তার মানে তোমাকে 3টা ভুল করতে হবে। আর এইখানে ইংলিশের প্রশ্নের প্যাটার্ন গুলো হচ্ছে ঠিক এরকম যে বি পার্টে প্রশ্ন থাকে যদি 6টা, তাহলে ওই 6টার ভেতরে যে প্রশ্নগুলো থাকবে, মানে বোঝা নাই হয়তো, ধরো যে যেমন এখানে যেমন 5টা প্রশ্ন দেখতেছো তাই না, তো গ্রামার পার্টেও এরকম 5 থেকে 6টা প্রশ্ন পাবা, যেগুলোর আন্ডারে আবার ছোট ছোট কি থাকবে, এরকম প্রশ্ন থাকবে। মনে করো যে এই হলো 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্নের মধ্যে দেখা যায় কোনোটাতে ডিরেক্ট 1 মার্ক করে থাকে, আর কোনোটাতে থাকে হলো 0.5 মার্ক করে থাকে। যেমন এই যে পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচে 0.5 মার্ক করে থাকে, ঠিক আছে। তো আবার দেখা যায় যে যেমন এখানে আরো কি ছিল, যেমন মডিফায়ার ছিল, তারপরে ছিল ডাব্লিউএস ছিল, বা রাইট ফর্ম ভার্ব ছিল। যেমন রাইট ফর্ম ভার্ব 2টা থাকে, 2টা থেকে 4টা থাকে আর কি, কখনো 2টাও থাকে, কখনো দেখতেছি 4টাও থাকে। তো 2টা থাকলে 2টাতে 2 মার্ক দেয়, আর 4টা থাকলে 4টাতে মোট কয় মার্ক দেয়, 4 মার্ক দেয়। তাহলে মোটামুটি ধরে নিতে পারো আমি যদি তুমি 20ও না পাও, ধরলাম 20 পাইলা না, তুমি এখান থেকে অ্যাটলিস্ট 15 মার্ক তো পাবা। তাহলে 15 মার্ক যদি পাও, তাহলে 15 যোগ হচ্ছে 8, তাহলে হচ্ছে কত তোমার 23 মার্ক। তাহলে 23 আর হচ্ছে এখানে তুমি 23 পাইছো, তাহলে মোট কত হচ্ছে তোমার 46 মার্ক। এইটাও কিন্তু তোমার এ প্লাসের একটা মার্ক। 48 পাওয়াই যে এ প্লাস তা না, তুমি এই যে 46 পাইছো এটাও কি তোমার একটা এ প্লাসের মার্ক। তো একটু তোমরা একটু ওয়েট করো, জাস্ট একটু হোল্ডে থাকো 1 মিনিট।
তোমাদের তো ট্যালেন্ট অনেক সুন্দর, ঠিক আছে? তোমাদের কমেন্টগুলো দেখলে বোঝা যায় এখানে যে তোমরা অনেক মেধাবী সবাই। তো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, হয়তো আরও খুঁজলে কাজী নজরুল ইসলামকে পাওয়া যাবে, প্লাস হচ্ছে আরও যতগুলো শিল্পী রয়েছেন, মাইকেল মধুসূদন দত্ত, সবাইকে পাওয়া যাবে আর কি। হ্যাঁ, ভাবি কি ফোন দিছিল নাকি? জি না, ভাবি ফোন দিয়ে যাবে কেন? ভাবি আমার পাশের রুমে আছে। তোমাদের ভাই চিন্তা ভাবনা ছিচ্ছি। হ্যাঁ, তাহলে তোমরা বুঝছো কিনা একটু বলো তো, কমেন্ট করো। কয়টা বাজে? 8:30 বাজে গেছে। নাইয়ানা ক্লাস 8:30 বাজে গেছে, দেখছো? সবাই বুঝছো? বলো ভাই, পাস করতে হবে তো। হ্যাঁ, পাস তো করবো অবশ্যই। আচ্ছা, আচ্ছা, তাহলে তোমাদের এখন আমি সাধারণত নর্মালি এখন ভাই, এই যে দেখেন এখানে তো অনেকগুলো দেখাই দিলাম, যেমন হচ্ছে ইউজ অফ টেন্স ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এগুলো ব্যাপার আমি একেবারেই তোমাদেরকে যেদিন মেগা ক্লাস নেব আমি ফাইনাল, ওই দিনে সব বিষয় আমি পড়াবো একেবারে, ঠিক আছে? এর আগে আমি হচ্ছে কোনো আলাদা আলাদাভাবে তোমাদেরকে করাই দেবো না, কারণ কি জানো, তোমাদেরকে আলাদা আলাদাভাবে করাই দিলে তোমরা ক্লাস করবে না, এটা আমি খুব ভালো করে জানি। এবং ক্লাস করলেও দেখা যায় 2 দিন পর আবার ওটা বাদ, ওটা করার দরকার নেই, করবো না। কিন্তু মেগা ক্লাসের সময় স্টুডেন্ট এত আগ্রহ, এত, এই যে ক্লাসটা দেখি কতজন আছে। আগের বার আমার ইংলিশে মেগা ক্লাসে ডিপ্লোমা সেক্টরের মধ্যে সবচেয়ে বড় একটা ইতিহাস হয়েছিল যে 1000 স্টুডেন্ট একসাথে লাইভে আসছিল আগের বার ইংলিশের ক্লাসে। তো যেমনও ভাই ডিপ্লোমা সেক্টরে 1000 তো দূরের কথা, 100 স্টুডেন্টও থাকে না। দেখি কত স্টুডেন্ট, বাহ অনেকগুলো স্টুডেন্ট তো, অনেকগুলো 100 জন স্টুডেন্ট, যাই হোক। তো 100 স্টুডেন্টও থাকে না, কিন্তু মেগা ক্লাসের সময় 1000 স্টুডেন্ট এখানে কনফার্ম থাকবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো যেদিন বেশি স্টুডেন্ট হবে সেদিন ইনশাল্লাহ ভালোভাবে ক্লাস নেব, সবার জন্য উপকার হবে আর কি, ঠিক আছে? তো ইংলিশের ক্লাস মূলত দুটো নিছিলাম, একটা রাইট ফ্রম ভার্বের উপর নিছিলাম, আর একটা মূলত ওই যে স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, মেকিং স্ট্রাকচার এবং অ্যাডভার্বিয়াল, ওইটার উপর নিছিলাম। এই দুটো ক্লাস তোমরা দেখতে পারো। এই দুটো ক্লাসেই মনে হয় ফ্রিতেই নেওয়া হয়েছে, আপনারা ফ্রিতেই দেখতে পারবেন, আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আপনারা ইউটিউব চ্যানেলে ইংলিশ 1 কারিগরি ভাষা লিখে সার্চ করলে আশা করি আমার দুটো ক্লাস আপনারা পেয়ে যাবেন। ইংলিশে সাধারণত পেইডের খুব একটা আমি ক্লাস নেই না, আর আমাদের ইংলিশে পেইড ক্লাসও ছিল না। আমাদের প্রত্যেকটা কোর্সে ইংলিশের কোনো পেইড ভার্সন ছিল না, মানে আমরা ইংলিশে পেইড ক্লাস নেই না। ইংলিশ আমরা সবসময় ফ্রি দেই, কারণ ছোটোখাটো ছোটোখাটো জিনিস আমরা পেইডে করাই না, বুঝছো? ছোটোখাটো জিনিসকে আমরা পাত্তা দিই না, এগুলো ছোটোখাটো বিষয়। বড় বড় যেগুলো বিষয়, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ, ইঞ্জিনিয়ারিং মানেই ম্যাথ, ঠিক আছে? আমরা ওই সকল বিষয়ে বেশি ফোকাস দিই। স্যার রাইটিং বারটা কি করব? রাইটিং বারটা 2-3 দিনের মধ্যেই আপনাদেরকে মেকিং করে সুন্দর করে আপনাদেরকে ওয়েবসাইট থেকে, যারা সাজেশন এই সুন্দর বইটি অর্ডার করছেন, আপনার ওয়েবসাইটে এটা পেয়ে যাবেন। যারা এখন অর্ডার করেননি দ্রুত ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলেন। আর যারা চাচ্ছেন যে ভাই কোর্স নেব, আমি কোর্স নিয়ে বইটা পুরো কমপ্লিট করতে যাচ্ছি বা A+ তুলতে যাচ্ছি না, A+ কিন্তু এখনো তোলা সম্ভব, এখনো 1 মাস সময় আছে, যেহেতু 1 মাস কি এখনো সময় আছে না? মোটামুটি সময় তো আছে। তোমাদের পরীক্ষা কয় তারিখ থেকে? তোমাদের পরীক্ষা কিন্তু 12 তারিখ থেকে, তার মানে হিসাব করলে দেখা যায় তোমাদের এখনো 1 মাস সময় আছে কিন্তু। তো সেই অনুযায়ী যদি 1 মাস সময় থাকে, তাহলে তোমরা এখন যদি এই বইটা নেওয়ার পর যদি এই বই অনুযায়ী তুমি পড়াশোনাটা কন্টিনিউ করো, ক্লাস দেখে দেখে, মানে পেইডের যে ক্লাস রয়েছে, লাইভ ক্লাসগুলো আছে, এগুলো কিন্তু রেকর্ড আকারে আছে ওয়েবসাইটে, ওগুলো দেখে দেখে যদি তুমি পড়াটা ক্লিয়ার করতে পারো, আমি তোমাকে নিশ্চিত গ্যারান্টি দিব তুমি A+ পাবাই পাবা, কোনোভাবেই A+ মিস করবা না, ঠিক আছে? তোমরা যারা পেইডে আসো অবশ্যই তোমরা ক্লাসগুলো রেগুলারলি করো ভাই, ক্লাসগুলো কমপ্লিট করো টোটালি, ঠিক আছে? ক্লাসগুলো কমপ্লিট করো। 48 পাইলে A+ প্র্যাকটিক্যাল মার্ক দেয় না, এখানে মূলত A+ প্র্যাকটিক্যাল 48 দুটা মিলেই। দেখেন পরীক্ষা হবে হলো 100 মার্কের উপর, যার মধ্যে 60 মার্ক পরীক্ষা আপনাকে দিতে হবে, আর 40 মার্ক হচ্ছে আমাদের, বুঝতে পারতেছেন, স্যারের হাতে। তো স্যার, আমার ক্ষেত্রে আমি 2টা মার্ক দেখছিলাম, আমাকে কত দিছিল? আমাকে স্যার প্রথম সেমিস্টারে দিছিল হলো 36, আর সেকেন্ড সেমিস্টার আমাকে দিছিল হলো 38। তো 36 পাইছিলাম, তাও সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে মেবি আমি ইংলিশে প্লাস পাইছিলাম,
ফার্স্ট সেমিস্টার আমার রেজাল্ট ছিল হলো 3.96, ভালো একটা রেজাল্ট ছিল, খারাপ না। তো এই 3.96 কেন আসছে সেটা আমার এখনো জানা নাই, কোন জায়গা থেকে 4 গেছে কই সেটা আমি জানি না। হতে পারে সেটা ইংলিশে এ প্লাস পাই নাই, হতে পারে বাংলায় এ প্লাস পাই নাই, সেটা আমি জানি না। তবে ইংলিশে এই যে এরকম দেয় স্যারেরা, যারা ভালো মানে মিড টার্মে ভালো পরীক্ষা দেয়, ধরো মিড টার্মে আমি পাইছিলাম 15, 20-এর মধ্যে মিড টার্মে কোনো একটা কারণে 15 পাইছিলাম। যদি মিড টার্মে এরকম পাইতাম 36 পাইতাম, যেমন সেকেন্ড ডে ইংলিশে মিড টার্মে পাইছিলাম 16, অর্থাৎ এ প্লাস আর কি, 20-এর মধ্যে 16 পাইলে এ প্লাস, তাহলে তখন আমাকে স্যার আবার মিড টার্মে দিয়েছিল 38 মার্ক। তখন আবার সেকেন্ড সেমিস্টার আমার রেজাল্ট ছিল 3.98, হ্যাঁ 2 কম। সো এই 2 কেন কম সেটাও আমি জানি না। তো যাই হোক, এই হলো ব্যাপার ভাই। দুটা মিলে তোমাকে পাইতে হবে কত? দুটা মিলে তোমাকে, যদি এ প্লাসের কথা চিন্তা করি, 72 মার্ক পাইতে হবে। দুটা মিলে তোমাকে 72 মার্ক পাইতে হবে, 72 পাইলে তুমি এ প্লাস, দুটা মিলেই। ধরো এই যে তোমাকে যেটা বললাম যে 48-এর ব্যাপারটা, ধরো যে তুমি 48 যদি না পেয়ে 45 পাও, 45 পাও, আর তুমি ওইদিকে সারের হাতে মনে করো যে তুমি পাইছো কত, আমি যেমন পাইছি 35 বা 36, এটা পাইছি, এখন যোগ করে তো কত হয়, তাহলে 5 কত হয়, 0 হাতে 1, এ প্লাস ডান, এ প্লাস ডান। এখানে সারের হাতের মার্ক ইম্পর্টেন্ট অনেক বেশি, ঠিক আছে। এ প্লাস এইখানে নিশ্চিত করে না 48 পাইছো মানে এ প্লাস না, এখানে নিশ্চিত করে যে দুটাকে গড় করে, টোটাল গড় করে আসলে কত হচ্ছে, ঠিক আছে। আমরা জানি নর্মালি 72 এ প্লাস, এটা নর্মাল আমরা জানি, সেই হিসাব ধরে আমি করলাম আর কি। তোমার যদি এখানে কেউ 40ও পাইতে, দেখো তুমি ধরো 40 পাইছো, বা সারের হাতে মার্ক পাইছো কত, 35, 75, তাও এ প্লাস, তাও কিন্তু এ প্লাস, বুঝছো? থাকো তাহলে নাকি আজকে বিদায় নেই? থাকো, হ্যাঁ বিদায় নেই, সমস্যা নেই, চিন্তা করো না, চিন্তার কিছু নাই। যারা সাজেশন বই নিছো তোমাদেরকে আমি যথেষ্ট পরিমাণে হেল্প করব, এটা নিয়ে চিন্তার কিছু নাই। তোমাদের প্রত্যেকটা সাজেশন যতগুলো আমি বই দিছি, যেমন ম্যাথ দিছি, ফিজিক্স দিছি, কেমিস্ট্রি দিছি, ইংরেজি দিছি, প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা করে তোমাদের জন্য একটা করে অন্ততপক্ষে ক্লাসের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। এটা করে দেবো, কারণ তুমি ভালো রেজাল্ট করো ভাই। শেষ সময় তোমাকে দিলাম একটা ক্লাস, এতে আমার কিছু যাবে না, বাট তুমি যদি উপকৃত হও তাহলেই হবে। তুমি যদি একটু ভালো রেজাল্ট করো তাহলেই হবে, তুমি যদি একটু আমার গুণগান করো তাহলেই চলবে, ঠিক আছে। তো এটা নিয়ে চিন্তা করিও না কেউ, ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের অন্যান্য ক্লাসের সাথে দেখা হচ্ছে। আর ম্যাথ ক্লাস হয়তো বা কালকে ফ্রি হতে পারে, সেটা অ্যানাউন্সমেন্টে একটু পরে দেবো। আর নতুন যে সিলেবাস আসছে সেই সিলেবাসের পিক তুলে এখনই দিচ্ছি পেজে, তোমরা সেই সিলেবাসটা কালেক্ট করে নিয়ে ফটোকপি করে নিয়ে আসতে পারো দোকান থেকে, নতুন বই কেনার কোনো প্রয়োজন নেই। এটা হলো তোমাদের জন্য সাজেস্ট। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ফ্রি ক্লাসে। আল্লাহ হাফেজ।